অনার্স প্রথম বর্ষ ও ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই কামনা করি আজকের এই অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বই থেকে আমি দশম অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। বিগত যে লেকচারগুলো দেওয়া হয়েছিল সেগুলো হচ্ছে ক্যাশ কন্ট্রোল থেকে। তো যাই হোক, আমি নতুন চ্যাপ্টার সম্পর্কে একটু তোমাদেরকে অবগত করি এবং এর কিছু বিষয়বস্তু নিয়ে আজকে যে অংশটি আলোচনা করবো সেটি টোটালি থিওরিটিক্যালি। যে অর্থাৎ আজকে অঙ্কের তেমন কোনো বিষয় নিয়ে আমরা আসলে কথা বলবো না। আমাদের যে সমস্ত থিওরিগুলো রয়েছে সেই সমস্ত থিওরিগুলো নিয়ে মূলত আলোচনা করবো এবং এই আমাদের যে সিলেবাসটি আছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত, সেখানে আমাদের এই দশম অধ্যায়টি হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, বা আমরা যেটাকে বলি যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসগুলো যদি আমাদের বুঝতে হয় তাহলে অবশ্যই আমাদের আগে জানা দরকার যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট কাকে বলে, ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো, গুরুত্বপূর্ণ স্টেটমেন্টগুলো কী কী, এই বিষয়ে আমি একটু তোমাদেরকে অবগত করতে চাচ্ছি। তো যাই হোক, এই অবগত করার আগে আরেকটু, সব ক্লাসেই আমি সাধারণত তোমাদেরকে একটু মোটিভেশন করে থাকি, যে বিভিন্ন সময় বলেও থাকি যে দেখো, এই যে করোনাকালীন সময়টা যে দীর্ঘায়িত হচ্ছে, সরকার এখন পর্যন্ত তার শিক্ষার্থীদের জন্য কিন্তু নিরাপদ বোধ করেনি যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে। তো আশা রাখছি যে খুব শীঘ্রই করোনা পরিস্থিতি যদি ভালো হয় তাহলে সরকার আমাদের জন্য এই শিক্ষাপীঠ আমাদের জন্য আবারও খুলে দিবে, আবারও প্রাণবন্ত হবে, আবারও দেখা হবে। কিন্তু সবসময় বলি যে তোমরা নিরাপদে থাকো, অযাচিত অযথা যেখানে সেখানে ঘোরাফেরা করবে না, নিজেকে অনিরাপদ রাখবে না। পাশাপাশি পরিবার যেটি রয়েছে, তুমি যেখানে বসবাস করো, পরিবারকেও তুমি নিরাপদে রাখবে। তো এই জন্য বলা হচ্ছে যে দেখো, আমি একটি কথা এই পাশাপাশি আরও বলে থাকি যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। তো তুমি আগে জ্ঞান অর্জন করো যে কেন তুমি এই নিরাপদ থাকবে, আর নিরাপদ থাকার গুরুত্বটা কোথায়। তো এগুলো যখন বুঝতে পারবে তখন তুমি একাই সচেতন হবে, এবং সচেতনতার মধ্যে দিয়ে আমরা একটি সুস্থ জাতি এবং সুস্থ দেশ, আমরা মানে সুস্বাস্থ্যের অধিকারী জনগণ নিয়ে কিন্তু এই জাতি গড়ে উঠবে। তো এই আশাবাদ ব্যক্ত করছি, এবং আজকের শুরুতে যে কথাগুলো বলছিলাম যে চ্যাপ্টার থেকে, দশম অধ্যায় থেকে, যে অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, আর্থিক অবস্থায় বিবরণী বিশ্লেষণ, এটি সাধারণত আমাদের হিসাব চক্র যদি আমরা দেখি, যারা তোমরা হিসাব চক্রের আধুনিক দেখো বা সনাতন দেখো, এটি সাধারণত শেষ দিকের একটি ধাপ থাকে। তো যেমন সনাতন ছক যদি দেখো, যে হিসাব চক্র দেখো, তাহলে এটি সর্বশেষ ধাপ। আবার আধুনিকে দেখলে দেখবে যে এটা 9 নম্বর ধাপ। তো যাই হোক, আমি ওই অংশ নিয়ে আলোচনা করছি না। এই তার মানে হচ্ছে যে এই কথাটি বললাম এই জন্য যে আর্থিক বিশ্লেষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমরা বলে থাকি যে এই বিশ্লেষণটা হচ্ছে যে পোস্ট ডেটেড মানে হচ্ছে যে কার্যক্রমগুলো সংগঠিত হয়ে গিয়েছে, সেই সংগঠিত বিষয়বস্তুর উপরে যখন এই কোনো কার্যক্রম পরিচালনা করা হয় তখন সেটিকে আমরা বলেছি যে পোস্ট ডেটেড। তো পোস্ট ডেটেড এই বিষয়টা হচ্ছে যে অর্থাৎ পূর্বে কিছু জিনিস সংগঠিত হয়েছে, সেই সংগঠিত হওয়ার যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলোকে কার্যক্রম বা আমাদের যে সমস্ত তথ্যগুলো প্রয়োজন সেগুলো সৃষ্টি করা। এই জন্য এখানে অনেকগুলো বিষয় আসলে জানা দরকার আছে, যেমন তথ্যের ব্যবহারকারী কারা, বিশ্লেষণই বা কেন দরকার পড়ে। তো প্রথমে আসি যে আর্থিক বিবরণী আসলে কাকে বলে সেটা সম্পর্কে একটু বলি। বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ে আর্থিক যে কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে সেগুলোর যে ফলাফল নিরূপণ আকারে যে বিবরণী প্রকাশ করা হয় সেগুলোকে আমরা আর্থিক বিবরণী বলে থাকি। তো এইখানে এই গুরুত্বপূর্ণ যে আর্থিক বিবরণীগুলো রয়েছে, তার মানে এই কথা থেকেই কিন্তু আমি এই বাকি একটু বলিনি, যে আমি অলরেডি বলেছি যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে সমস্ত আর্থিক কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে সেই কর্মকাণ্ডের যে ফলাফল, সেই ফলাফলগুলোকে আমরা যে বিবরণী আকারে প্রকাশ করি সেগুলোকে আমরা আর্থিক বিবরণী বলেছি। তাহলে আমরা এই সংজ্ঞার ভেতর থেকে কিন্তু বলছি যে সমস্ত আর্থিক কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়ে গিয়েছে,
তার মানে যেগুলো হয়ে যাওয়ার পরে যে কাজটা করা হয় সেটাকেই আমরা বলেছি পোস্ট ডেটেড, অর্থাৎ পরবর্তী সময়। পোস্ট শব্দের অর্থই হচ্ছে পর, তাহলে এটা প্রি হচ্ছে পূর্ব কিন্তু না, হ্যাঁ, প্রি ডেটেড এগুলা না, অর্থাৎ পোস্ট ডেটেড কাজ এগুলা হয়ে থাকে, যে আর্থিক সমস্ত রেকর্ডগুলো করার পরে এরপর আমরা দুর্বল দিক, সফল দিক, ভালো মন্দ, বাজ বিচার অথবা পরবর্তী কার্যক্রমের নির্দেশনা বা কী করতে হইতে পারে সেই সমস্ত বিষয়ের উপরে কিন্তু এই আর্থিক বিশ্লেষণ আলোকপাত করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য দেখো, আমি অনেক সময় দেখেছি যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা খুব ভালো অঙ্ক পারে, কিন্তু যখনই তাকে ভাইভাতে কোনো প্রশ্ন করা হয় তখন সে আর উত্তর দিতে পারে না। এখানে একটি ব্যর্থতাই যে সে যখন পড়েছে তখন এর অন্তর্নিহিত বিষয়বস্তুগুলোকে অবলোকন করেনি, সে যে দেখবে একটু সেই দেখেনি। অতএব পাশ করা আর জ্ঞান অর্জন করা এক বিষয় নয়। হতে পারে জ্ঞান অর্জনের মধ্যে দিয়ে পাস, কিন্তু তুমি যে অপরের খাতা দেখেও তো তুমি পাশ করতে পারো, কিন্তু তার অর্থ এই না যে তুমি সেই বিষয়ে জ্ঞান অর্জন করেছো। তো যাই হোক, সাবজেক্টিভ জ্ঞান থাকা ভালো, অবশ্যই জ্ঞানকে প্রসারিত করবে, বর্ধিত করবে, এই জন্য এই প্রাথমিক কথাগুলো বলছি আজকে। এখন এই যে আর্থিক বিবরণীগুলো, আমি একটু গুরুত্বপূর্ণ যে সমস্ত আর্থিক বিবরণী রয়েছে সেগুলো সম্পর্কে একটু বলি। যে আর্থিক বিবরণীর প্রথমটা হচ্ছে যে আয় বিবরণী, আমরা যেটাকে ইনকাম স্টেটমেন্ট বলি। এরপরে আমরা বলেছি যে 2 নম্বর বলেছি উদ্ধৃতপত্র, অর্থাৎ উদ্ধৃতপত্র আমরা যেটাকে বলি যে ব্যালেন্স শিট বা ফিনান্সিয়াল পজিশনের যে স্টেটমেন্ট, আর্থিক অবস্থার বিবরণী আমরা বলে থাকি অন্য একটা ভাষায়। তারপরে আমরা বলেছি যে সংরক্ষিত আয় বা রিটেন আর্নিং স্টেটমেন্ট, যেটা যে রিটেন আর্নিং স্টেটমেন্ট বা সংরক্ষিত আয় বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী, এই কয়েকটি বিবরণী আমাদেরকে প্রস্তুত করতে হয়। তো এই চারটি হচ্ছে প্রধান, হ্যাঁ, এছাড়াও চেঞ্জ টু ওনার সিকিউরিটি স্টেটমেন্টও হতে পারে, সেটা এখানে আলোচনা আপাতত আমি করছি না, কিন্তু এটা বলে রাখলাম যে মূল 4-5টা হতে পারে। তো আয় বিবরণী, উদ্ধৃতপত্র, রক্ষিত আয় বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। এছাড়া বলেছি যে মালিকানা সত্ত্ব বিবরণী বা মালিকানা সত্ত্ব পরিবর্তনের বিবরণী, চেঞ্জ টু ওনার সিকিউরিটি যেটাকে বলি। তো এই সমস্ত বিবরণীগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আয় বিবরণী কী জিনিস, আমরা আসলে এই বিষয়ে জানি যে আয় বিবরণীতে সমস্ত এখান থেকে মানে সমস্ত আয় থেকে আমরা সমস্ত ব্যয়গুলোকে বিয়োগ করে নিট লাভ, প্রথমে অবশ্য নিট লাভ বের হয় না, যদি আমরা এটাকে কি বলে সেবা জাতীয় প্রতিষ্ঠানে যদি করি, এই সেবা জাতীয় প্রতিষ্ঠানের বেলায় হয়তো নেট ইনকাম একবারে বের তুমি করতে পারো, কিন্তু যে সমস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে, উৎপাদনকারী প্রতিষ্ঠানের বেলায় সেখানে আমাদেরকে মোট লাভ বের করতে হয়, এরপরে নিট লাভ বের করতে হয়। তো এরপরে উদ্ধৃতপত্রে এখানে কোনো একটি প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক অবস্থা প্রকাশ করা হয়, ফিনান্সিয়াল পজিশন আমরা বলে থাকি এখানে, যে এটার মধ্যে সম্পত্তি এবং দায়কে প্রকাশ করা হয়। রিটেন আর্নিংয়ে দেখানো হয় যে অর্জিত আয়ের মধ্যে থেকে কতটুকু তুমি বিতরণ করেছো অথবা কতটুকু রেখে দিয়েছো যে পরবর্তীতে রিইনভেস্টমেন্ট তুমি করতে পারবে, এই বিষয়গুলোকে এখানে দেখানো হয়। এবং নগদ প্রবাহ বিবরণীতে নগদের পরিবর্তন বা নগদের যে অবদান প্রতিষ্ঠানে সেই বিষয়গুলোকে আলোকপাত করা হয়। তো এই বিষয়গুলো জাস্ট আমি একটু প্রাথমিক ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যে আসলে কোন বিবরণীগুলো করা হয়, তার ভিতরে কী থাকে। তাছাড়া তোমরা এই বিষয়ে জানো যে বিভিন্ন যখন ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে চ্যাপ্টারটা রয়েছে সেই স্টেটমেন্ট পড়লেও কিন্তু সেখান থেকেও ভালো একটি ধারণা পাওয়া যাবে। তো এখন আসি যে আর্থিক বিবরণীগুলো যখন আমরা এই সমস্ত আর্থিক বিবরণীগুলো করি, তার মধ্যে কিন্তু কিছু বৈশিষ্ট্য প্রকাশিত হয় বা কিছু বৈশিষ্ট্য কিন্তু ওর ভিতরে অন্তর্নিহিত। দেখো, এইখানে একটা বিষয় আমি সবসময় বলি যে আসলে এই যে গুণগত যে মান শিক্ষার, সেটা করতে গেলে কিন্তু অবশ্যই যে চ্যাপ্টারটাই তুমি পড়ো না কেন, যে বিষয়টাই তুমি ধারণ করো না কেন বা জ্ঞান অর্জন করো না কেন, সেটা সম্পর্কে কিন্তু তোমার বিস্তারিত জানতে হবে। তা আমি দেখেছি যে বহু শিক্ষার্থীকে যদি আমি জিজ্ঞেস করি যে আচ্ছা বলো তো দেখি যে এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো সেগুলোর আসলে বৈশিষ্ট্য কী হবে, এক কথায় তুমি নিজেও যারা এই ভিডিওটা দেখছো তারাও যদি এখন আমার এই প্রশ্ন শুনে আমার ভিডিওটা না দেখে যদি একটু চুপ করে যদি ভাবো যে আসলে তা আমাদের এসএসসি গেল, এইচএসসি গেল, এখন
গ্র্যাজুয়েশন লেভেল, এই লেভেলে এসে আমরা কয়টা বৈশিষ্ট্য বলতে পারি? আমি তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, দেখবা কেউ কেউ হয়তো একটা বা দুইটা বলবে, বাকিটা পারবেই না। তো যাই হোক, এই পারবে না বিধায়ী কিন্তু আজকের লেকচার দেওয়া, যে অন্তত আমরা জেনে নেই যে এটার মধ্যে বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের যে লেনদেনের যে বৈশিষ্ট্য থাকে, যে সংখ্যাত্মক প্রকাশ, অবশ্যই আর্থিক বিবরণী, এই যে সমস্ত বিবরণীর কথা বলেছি, এই প্রত্যেকটা বিবরণী প্রকাশ করতে হয় সংখ্যাত্মক প্রকাশ করতে হয়, সংখ্যায়। অর্থাৎ এইখানে কোনো গুণগত বা ভাববাচক কোনো কিছু এখানে প্রকাশ করা যায় না বা হয় না, যেভাবেই তুমি বলো না কেন, যে সংখ্যাত্মক প্রকাশ দ্বারা কারবারের ফলাফল ব্যাখ্যা করা হয়। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমরা প্রথমে বলে থাকি যে ধরো নিট লাভ, ফলাফলের কথা যেহেতু বললাম, যে নিট লাভের কথাই যদি বলি বা উদ্ধৃত পত্রে যদি সম্পত্তি এবং দায়ের কথা বলি, তাহলে তো এখানে তুমি টাকা বলবে, পরিমাণের কথা বলবে, যে এখানে এত টাকা একটা পরিমাণ। এই জন্য এটাকে সংখ্যায় দ্বারা প্রকাশ করা হয়, লাভ ক্ষতি যাই বলি। এরপরে যদি আমরা বলি যে যে ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য গেল যে আর্থিক বিবরণী, আমরা যদি এরপরে যদি বলার চেষ্টা করি যে নির্দিষ্ট মুদ্রায় প্রকাশ আমরা সেটা করে থাকি, 2 নম্বর যে পয়েন্টটা আছে, নির্দিষ্ট মুদ্রায়। তো মুদ্রা বলতে যেমন বাংলাদেশে যদি ব্যবসা পরিচালিত হয়, যেমন বাটা একটি মাল্টিন্যাশনাল কোম্পানি বা সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, এরা বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে, রেকিট অ্যান্ড ব্যাংক রিজার্ভ, এরকম তুমি নানা বিশ্বে কিন্তু এরা ব্যবসা করছে। বা বাংলাদেশে অবশ্য কোকাকোলা লিমিটেড নাই, তার প্রতিনিধিত্ব অন্য কোনো প্রতিষ্ঠান করে, যেমন আব্দুল মুন্নিম কোম্পানি বা আগে করতো তাবানি বেভারেজ। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে যদি মাল্টিন্যাশনাল কোম্পানি হয়, বাটা হোক বা সেটা এশিয়ান পেইন্ট হোক কিংবা বার্জার বাংলাদেশ লিমিটেড হোক, এই যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যখন যে দেশে ব্যবসা করবে, সেই দেশের মুদ্রা মান অনুযায়ী বা মুদ্রার অনুযায়ী কিন্তু প্রকাশ করবে। আমাদের দেশে হলে টাকায় প্রকাশ করবে, সেটা যদি মিয়ানমারে হয়, মিয়ানমারে করলে সেটা কিয়াটায় প্রকাশ করবে, সেটা যদি ভারতে হয় তাহলে সেটা রুপিতে প্রকাশ করবে। এই হলো বিষয় আর কি, যে ওই দেশের সংশ্লিষ্ট যে দেশে পরিচালিত হয় সেই দেশের মুদ্রা অনুযায়ী প্রকাশিত হবে। এই কথাটা একটু মনে রাখবে। এবং এরপরে যে বৈশিষ্ট্যটা, সেটি হচ্ছে যে নির্দিষ্ট মেয়াদের জন্য কিন্তু এই প্রকাশটা করা হয় বা প্রস্তুত করা হয়। এই আর্থিক ফলাফল বা যে বিবরণীগুলোর কথা বললাম, একটি নির্দিষ্ট সময়ের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। যেমন ধরো আমরা সাধারণত বলে থাকি যে এক বছরের জন্য এই ধরনের আর্থিক বিবরণীগুলো প্রস্তুত হয়ে থাকে। একটি নির্দিষ্ট হিসাবকাল বলে থাকি আমরা অনেক সময়, আমরা বছর বলি না, হিসাব কাল বলি। এরকম হতে পারে সেটি ক্যালেন্ডার ইয়ার, হতে পারে সেটি ফিসক্যাল ইয়ার, আর্থিক বছর যেটাকে আমরা বলি, যেটা জুলাই থেকে শুরু হয়, পরবর্তী বছরের জন্য গিয়ে শেষ হয় আর কি ক্যালেন্ডার ইয়ারের। তো সেটাও হতে পারে, বা যে প্রতিষ্ঠান যখন তার হিসাব বছর শুরু করে সেখান থেকেই সেইটাকে গণনা কার্য প্রকাশ করে। তো এইটা গেল আমাদের 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যে যে প্রথাভিত্তিক হিসাব। এই প্রথাভিত্তিক হিসাব হচ্ছে যে আমরা যদি বলি যে রক্ষণশীলতা নীতির কথা যদি বলি, যেমন ধরো মজুত পণ্যের বেলায় আমরা কম যে মূল্যটা, মজুত পণ্যের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বা বাজার মূল্য, এদের মধ্যে কম যেটি, সেটিকে আমরা লিপিবদ্ধ করি, তাহলে এটা একটা আমরা প্রথা বলছি, যে সেইটার কারণে কিন্তু অনুসরণ হয়। বা দেনাদারকে সবসময় আমরা প্রকৃত অবস্থাতে আমরা প্রকাশ করি। তো এখানে কিছু প্রথাগতভাবে প্রকাশ করা লাগে, যে এগুলো সাধারণত ব্যতিক্রম ঘটানো হয় না। ইচ্ছা করলেই যে তুমি বর্ধিতরা প্রকাশ করবা তা না। কিছু আমাদের হিসাব বিজ্ঞান আমরা জানি, রীতিনীতি, প্রথা, বাধা বা এই জাতীয় যে বিষয়বস্তুগুলো আছে সেগুলোকে কিন্তু অনুসরণ কিন্তু করতে হয়। লাস্ট ওয়ান যদি বলি যে যে মৌলিক অনুমান, যে কিছু অনুমানের উপর রয়েছে, যেমন ধরো আমরা যখন হিসাব বিজ্ঞান সেই 9-10 থেকে যখন পড়ানো হয়, তখনই কিন্তু বলা হয় যে ধরেই নেওয়া হয় যে একটা প্রতিষ্ঠান গোয়িং কনসার্ন কনসেপ্ট অনুযায়ী সেটা পরিচালিত হবে, আমরা যেটাকে বলি চলমান ধারণা। তো এখানে এই যে মৌলিক অনুমান, এটা যে গোয়িং কনসার্ন কনসেপ্ট অনুযায়ী ধরে নেওয়া হয় যে একটা প্রতিষ্ঠান অনন্তকাল চলমান থাকবে, এটা কালকেই শেষ হয়ে যাবে না, কবে শেষ হবে সেটা জানি, যখন শেষ হবে। এইটা একটা যেমন ধরা হয়। তারপর ধরো যে হিস্টোরিক্যাল কস্ট বেস, আমরা ঐতিহাসিক মূল্য যেটাকে বলি, এখানে কিছু এই যে মৌলিক অনুমান যেগুলোকে আমরা ধরে তারপরে কিন্তু এই যে হিসাবের যে প্রক্রিয়া বা আর্থিক বিবরণী যেগুলো, সেগুলো আমরা প্রস্তুত করে থাকি। তো এই জন্য দেখা যায় যে এই যে শিক্ষার্থীরা যখনই লেখাপড়া করবে, তারা শুধুমাত্র মানে আমি যেটা বলছিলাম ইতিপূর্বে, যে অঙ্কে ভালো হবে কিন্তু থিওরিটিক্যাল অংশে ভালো হবে না, এতে তার মৌলিক জ্ঞানের কিন্তু যথেষ্ট ঘাটতি থাকবে। এই কারণে আমি আসলে এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, কেন বললাম, বা
আমাদের যে উম, হিসাব বিজ্ঞান রয়েছে বা সেখানে মূল বিবরণী কোনগুলো সেগুলো সম্পর্কে একটু আলোচনা করলাম। এবার আসি যে আজকের যে কয়টি বিষয় আলোচনা করলাম। একটা হচ্ছে আর্থিক বিবরণী কাকে বলে, 2 নাম্বারটা বললাম যে আর্থিক বিবরণীর এই যে সংখ্যা কয়টি প্রধানত, আরেকটি বললাম যে এটার বৈশিষ্ট্য কী কী আর্থিক বিবরণী। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। আজকে সর্বশেষ যে বিষয়টা আলোকপাত করছি সেটি হচ্ছে যে এই যে আর্থিক তথ্য যেগুলো রয়েছে আমাদের, সেগুলো ব্যবহারকারী সম্পর্কে একটু প্রাথমিক আমরা একটু আলোচনা করি। আমরা যদি দেখি যে এই যে বিশ্লেষণ করব, আমরা এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো শিখবো, সেই বিশ্লেষণ করার পর কিন্তু কিছু তথ্য উৎপত্তি হয়। সেই তথ্যের ব্যবহারকারী কারা, এবং আমি জানি যে এই ব্যবহারকারী সম্পর্কে তোমরা নিচের ক্লাসেও তোমাদের ছিল এবং সেখান থেকেও হয়তো কিছু তোমরা জ্ঞান অর্জন করেছো। তো একটু বলি যে আমাদের এখানে 2 রকমের ব্যবহারকারী থাকে। একটাকে আমরা বলি অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটাকে বলি আমরা বাহ্যিক ব্যবহার করি। তো ব্যবহারকারী যেই হোক না কেন, আমি সাধারণত যেমন বলি অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা। অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে শেয়ার হোল্ডারগণ, তারপরে হিসাব বিভাগ, তারপরে ব্যবস্থাপনা বিভাগ, মানে প্রতিষ্ঠানের যে অংশটা অর্থাৎ প্রতিষ্ঠান পরিচালনা করে। একটা হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টরস। বোর্ড অফ ডাইরেক্টরসটা হচ্ছে শেয়ার হোল্ডারদের মধ্যে থেকে নির্বাচিত প্রতিনিধি। আরেকটা হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর, অর্থাৎ কর্মচারীদের সর্বোচ্চ পদটা আমরা বলি যে ব্যবস্থাপনা পরিচালক। এই যে 2টা গ্রুপই তারা ব্যবহার করতে পারে। আমরা বাহ্যিক যে ব্যবহারকারীগুলো রয়েছে, যে এছাড়া কর্মচারী এবং ইউনিয়নও কিন্তু হতে পারে। আর বাহ্যিকের মধ্যে আমরা বলেছি পাওনাদার, ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, অর্থনৈতিক পরিকল্পনাবিদ ইত্যাদি ইত্যাদি, এরা বাহ্যিক ব্যবহারকারী। তো এই 2 রকমের ব্যবহারকারী আসলে করে। যেমন অনেক সময় বিনিয়োগকারীর কথা আমরা বলি যে যদি ধরো আমাদের যদি কোনো কোম্পানি হয়, তাহলে সেই কোম্পানির ইপিএস, পি রেশিও বা বিভিন্ন ধরনের যে তথ্য উপাত্ত রয়েছে সেগুলো তার ব্যবহার করেই কিন্তু সিদ্ধান্ত নিবে যে এই কোম্পানি শেয়ার কিনবে না বিক্রি করে দিবে, হোল্ড করবে না ছেড়ে দিবে। এই যে বিষয়গুলো রয়েছে, সরকার সেখানে তথ্য নিতে পারে নিট লাভের উপরে, তার কি পরিমাণ ভ্যাট ট্যাক্স বা বিক্রয়ের উপরে ইত্যাদি ইত্যাদি সে গণনা করে থাকে। এই কারণে আমরা দেখেছি যে এই যে সমস্ত তথ্য ব্যবহার করে রয়েছে, এদের মধ্যে আমাদের আসলে এই 2টাই মেনলি। এটুকু জেনে রাখো যে 2টা ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী এবং অভ্যন্তরীণ ব্যবহারকারী। অভ্যন্তরীণ হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে থাকে, বাহ্যিকটা বাইরে থাকে। তো যাই হোক, এই ছিল আজকের এই লেকচার। আশা করি তোমাদের জন্য বুঝতে কোনো অসুবিধা হয়নি। এছাড়াও তোমরা বই খুললে বিভিন্ন বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে যে এই ব্যবহারকারী বা বিভিন্ন আজকে যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম, সেগুলোর প্রত্যেকটা বিষয় তোমরা পাবে। তো যাই হোক, তোমাদের সফলতা কামনা করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী লেকচার দেওয়ার আগ পর্যন্ত তোমরা অন্যান্য স্যারদেরও লেকচারগুলো অনুসরণ করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।